বন্ধুরা, গত পর্বে অর্থাৎ সমাসের দশম পর্বে আমরা শিখে নিয়েছিলাম দ্বন্দ্ব সমাস। আজকের এই পর্বে অর্থাৎ সমাসের এই 11 নম্বর পর্বে আমরা শিখে নেব অব্যয়ীভাব সমাস। তোমরা শেষ পর্যন্ত দেখে ভালোভাবে বুঝে নাও। তাহলে শুরু করা যাক। আমরা বুঝে নেব অব্যয়ীভাব সমাস কাকে বলে। দেখো, বলেছে যে সমাসের পূর্বপদের অর্থ প্রধান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যে সমাসের পূর্বপদের অর্থ প্রধান হয়, সংস্কৃতে বলা হয় পূর্ব পদার্থ প্রধান ও অব্যয়ীভাবঃ। অর্থাৎ যে সমাসের পূর্বপদের অর্থ প্রধান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। এবার আমরা তৎপুরুষ সমাস শিখতে গিয়ে সেখানে দেখেছিলাম, সেখানে বলা হয়েছে তৎপুরুষের ক্ষেত্রে বলা হয়েছে পরপদে অর্থ প্রধান। অর্থাৎ যে সমাসে পরপদে অর্থ প্রধান সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। যে সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়, অর্থাৎ না পূর্বপদের অর্থ না পরপদের অর্থ প্রধান হয়, অন্য পদের অর্থ প্রধান হয়, সেটি হচ্ছে বহুব্রী সমাস। আর গত পর্বে যখন আমরা দ্বন্দ্ব সমাস শিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বলা হয় যে এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রত্যেকটি পদে অর্থ প্রদান হয়। ঠিক আছে, তাহলে কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখছি পূর্বপদে অর্থ, কোন সমাসের ক্ষেত্রে দেখছি পরপদে অর্থ প্রদান হয়, কোন সমাসের ক্ষেত্রে দেখছি অন্য পদে অর্থ প্রদান হয়, আবার কোন সমাসের ক্ষেত্রে দেখছি আমরা প্রত্যেকটি পদে অর্থ প্রদান হয়। কিন্তু অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি বলেছে? অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সমাসে পূর্বপদে অর্থ প্রদান হবে। অর্থাৎ যে সমাসে পূর্বপদের অর্থ প্রদান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। এবার অব্যয়ীভাব সমাসের যে সমস্ত পদটি, সেই সমস্ত পদটির পূর্বপদটি হবে অব্যয় এবং পরপদটি হবে সুবন্ত পদ। ঠিক আছে, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের পূর্বপদটি হবে অব্যয় এবং পরপদটি হবে সুবন্ত পদ। এবার সুবন্ত পদকে, এটা কিন্তু গত আলোচনাগুলোতে প্রসঙ্গক্রমে আমি আলোচনা করেছিলাম। আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, সুবন্ত পদ হলো শব্দরূপ। তোমরা যে বিভিন্ন ধরনের শব্দরূপ পড়েছ সেই শব্দরূপগুলি হচ্ছে সুবন্ত পদ। এবার আমাদের তিঙ্গন্ত পদ কি? বিভিন্ন ধাতুরূপগুলো হচ্ছে তিঙ্গন্ত পদ। যাই হোক, তিঙ্গন্ত পদ আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুবন্ত পদ। তো অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের পূর্ববর্তী অব্যয় হবে এবং পরবর্তী সুবন্ত পদ হবে। আর সমস্ত পদটি ক্লীবলিঙ্গ হবে, সমস্ত পদটি হবে ক্লীবলিঙ্গ এবং অব্যয়। এবং যেহেতু পূর্বপদটি, যেহেতু অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের পূর্বপদটি যেহেতু অব্যয় হয়, এ কারণে পুরো পদটিকে অর্থাৎ সমস্ত পদটিকে কিন্তু অব্যয় রূপে গণ্য করা হয়। ঠিক আছে, এবার বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। বিভিন্ন অর্থে অব্যয় পদের সঙ্গে সুবন্ত পদের অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। যেমন সমীপ অর্থে, অভাব অর্থে, পশ্চাৎ অর্থে, বিপসা অর্থে, সীমার ভিতর থাকা অর্থে প্রভৃতি। অর্থাৎ এরপরেও আরো অনেক বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য না হয় আলোচনা করছি না, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলোই আলোচনা এখানে করা হয়েছে, এখানে লেখা হয়েছে। তো যাই হোক, এবার একটা একটা করে সমীপ অর্থে, অভাব অর্থে, পশ্চাৎ অর্থে, এগুলো একটা একটা করে আমি আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার প্রথমে আমরা দেখে নেব সমীপ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সমীপ অর্থাৎ কাছে অর্থে প্রথম উদাহরণটি দেখো, কৃষ্ণাস্তে সমীপম উপকৃষ্ণম। উপকৃষ্ণম এই অব্যয়ীভাব সমাসের সমস্ত পদটি দেখো, সমস্ত পদের পূর্ববর্তী হলো উপ এবং পরবর্তী হলো কৃষ্ণম। পূর্ববর্তী একটি অব্যয় পদ এবং পরবর্তী একটি সুবন্ত পদ। যেটা কিনা বলেছিলাম আমি অব্যয়ীভাব সমাস বোঝানোর সময় বলেছিলাম যে অব্যয়ীভাব সমাসের সমস্ত পদটির পূর্বপদটি অব্যয় পদ হবে এবং পরপদটি বা উত্তর পদটি একটি সুবন্ত পদ হবে। সেই অনুসারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই উপকৃষ্ণমের এই পূর্বপদটি অর্থাৎ এই অব্যয় পদটি কিন্তু এই অব্যয় পদের সামীপ্য অর্থে থাকা এই অব্যয় পদটির অর্থ প্রধান। ঠিক আছে, এই কারণেই বলা হয় যে অব্যয়ীভাব সমাসের সংজ্ঞায় বলা হয় পূর্বপদের অর্থ প্রধান। যে সমাসের পূর্বপদের অর্থ প্রধান সেই সমাসকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থাৎ এই সমীপ অর্থে থাকা এই অব্যয় পদটির অর্থ এখানে প্রধান। আচ্ছা, এবার তোমাদের যেহেতু পরীক্ষার সময় সমস্ত পদ দেওয়া থাকবে এবং ব্যাসবাক্য তৈরি করতে হবে, এই কারণে তোমাদের এটা তোমরা সবসময় মনে রাখবে যে সমীপ অর্থে বা কাছে অর্থে এই অব্যয় পদটি অর্থাৎ উপপদটি দেখেই তোমাদের মাথায় রাখতে হবে যে এটা সমীপ অর্থে এই অব্যয়ীভাব সমাস হয়েছে, সমীপ অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে। এই পদগুলো দেখেই তোমাদের কিন্তু বুঝে নিতে হবে যে সমীপ অর্থে এই অব্যয়ীভাব সমাস হয়েছে এবং সেই অনুসারেই কিন্তু তোমাদের ব্যাস বাক্যটা তৈরি করতে হবে। এবং ব্যাস বাক্যে তোমরা এই সমীপম এই পদটা তোমরা ব্যবহার করবে, সমীপম এই পদটি তোমরা ব্যাস বাক্য তৈরি করার সময় ব্যবহার করবে। ঠিক আছে, এবার দেখো
উপকৃষ্ণম, ধরে নাও উপকৃষ্ণম দেওয়া থাকলো, তাহলে এটা মানেটা তোমরা উপর দেখেই তোমরা বুঝে নিতে পারছো যে উপকৃষ্ণম পুরো সমস্ত পদটা দেখে এর বৈশিষ্ট্যটা তোমরা বুঝে নিতে পারলেই বা এর লক্ষণগুলো বুঝে নিতে পারলেই তোমরা বুঝে নিতে পারবে যে এটা অব্যয়ভাব সমাস, এবং কোন অর্থে অব্যয়ভাব সমাস সেটা তোমরা এই পূর্বপদ অর্থাৎ এই অব্যয় পদটা দেখে কিন্তু সেটা তোমরা আন্দাজ করতে পারবে যেটা সমীপ অর্থে হয়েছে, সমীপ অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে। এবং সেই সময় এটা এভাবে বুঝে নিতে পারলেই তোমরা কিন্তু ব্যাস বাক্য তৈরি করতে পারবে। আচ্ছা, যদি তোমরা বুঝে নিতে পারো যে সমীপ অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে, তখন তোমরা এই সমীপম অর্থাৎ সমীপ অর্থে যে অব্যয়ভাব সমাস হবে সেই সেই সমাসের সেই সমস্ত পদটিকে, সেই সমস্ত পদ থেকে যখন তোমরা ব্যাস বাক্য তৈরি করবে তখন সমীপম ব্যবহার করবে ব্যাস বাক্য তৈরি করার সময়। সেটা এইভাবে করবে, উপকৃষ্ণম কৃষ্ণস্থ সমীপম, অর্থাৎ উপকৃষ্ণম মানে কৃষ্ণের কাছে। ঠিক আছে, এই কারণে এইভাবে ব্যাস বাক্যটা তৈরি হলো, কৃষ্ণস্থ সমীপম। উপকৃষ্ণম মানে কৃষ্ণের কাছে, তাহলে কৃষ্ণের র বা এর থাকলে, বাংলার র বা এর বিভক্তি থাকলে সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে কৃষ্ণের এই কৃষ্ণ এই পদটার সাথে কিন্তু ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে, তাহলে প্রয়োগ করে হলো কৃষ্ণস্থীয়, কৃষ্ণের কাছে, কৃষ্ণস্থীয় সমীপম। তাহলে উপকৃষ্ণম কৃষ্ণের কাছে, বাংলায় করলে কৃষ্ণের কাছে হয়, তাহলে আমাদের ব্যাস বাক্যটি হলো কৃষ্ণস্থীয় সমীপম। ঠিক আছে, একই রকম ভাবে উপবনম, তাহলে এটাও সমীপ অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে, সুতরাং বনস্থীয় সমীপম। উপগঙ্গম, এটাও গঙ্গার সমীপে, বাংলা অর্থ করলে হয় উপগঙ্গম মানে গঙ্গার সমীপে, গঙ্গার কাছে, তাহলে ব্যাস বাক্যটা কি হবে, গঙ্গায়াহা সমীপম। ঠিক আছে, গঙ্গায়াহা, গঙ্গা শব্দ মূল শব্দ হচ্ছে গঙ্গা, গঙ্গা আকারান্ত শব্দ লতা শব্দের মতো, গঙ্গায়াহা লতায়া, লতা শব্দের ষষ্ঠীর এক বচনে লতায়াহা, গঙ্গায়াহা, গঙ্গায়াহা সমীপম। এইভাবে তোমাদের কিন্তু ব্যাস বাক্যগুলো তৈরি করতে হবে। উপনদী বা উপনদম যে কোনো একটা থাকবে, বিকল্পে উপনদম দেখে তোমাদের বুঝে নিতে হবে যে নদীর কাছে, যেহেতু উপ আছে তাহলে সামীপ্য অর্থে বা সমীপ অর্থে এই অব্যয়ভাব সমাস হয়েছে, এটা তোমাদের বুঝে নিতে হবে। বুঝে নিতে পারলেই তোমরা তখন ব্যাস বাক্যটি এইভাবে তৈরি করবে, অর্থাৎ উপনদী, নদীর কাছে, উপনদী মানে বা উপনদম মানে নদীর কাছে, অর্থাৎ নদ্যাহা সমীপম, নদী শব্দের ষষ্ঠীর এক বচনে নদ্যাহা সমীপম। উপগিরি, গিরি মানে পর্বত, উপগিরি বা উপগিরম যে কোনো একটা থাকবে, তাহলে পাহাড়ের কাছে বা পর্বতের কাছে, তাহলে কি হলো ব্যাস বাক্যটা গিরে হে সমীপম। গিরি শব্দ হ্রস্বইকারান্ত মুনি শব্দের মতো, মুনি শব্দের ষষ্ঠীর এক বচনে মুনে হে, ঠিক তেমনি গিরে হে হলো ষষ্ঠী ব্যক্তির এক বচন। ঠিক আছে, গিরে হে সমীপম, উপগিরি বা উপগিরম। এভাবে দেখো প্রত্যেকটা ব্যাস বাক্যে কিন্তু তোমরা এই সমীপম সমীপম দেখতে পাচ্ছ, অর্থাৎ সমীপম ব্যবহার হয়েছে, খেয়াল করবে। অর্থাৎ এইভাবে তোমরা সমস্ত পদ দেখে, অর্থাৎ অব্যয়ভাব সমাসের সমস্ত পদটি দেখে তোমাদের বুঝে নিতে হবে যে এটা কোন অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে। তাহলে সাধারণত উপ যখনই দেখবে তোমরা, পূর্বপদে উপ যখনই দেখবে পূর্বপদ হিসাবে, তখনই তোমাদের মনে করে নিতে হবে যে এটা সমীপ অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে। তখনই তোমরা ব্যাস বাক্য তৈরি করার সময় এই সমীপম পদটা তোমরা ব্যাস বাক্যে ব্যবহার করে এইভাবে এই ব্যাস বাক্যগুলো তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমাদের সমীপ অর্থে অব্যয়ভাব সমাস। এবার আমরা দেখে নেব অভাব অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ। দেখো, অভাব অর্থে প্রথমে তোমাদের বলে রাখি, অভাব অর্থে নির এবং দূর এই দুটি সমস্ত পদে এই দুটি অব্যয় থাকবে। ঠিক আছে, নির এবং দূর, অভাব অর্থে নির অথবা দূর এই দুটি অব্যয় পদ, কোনো জায়গায় নির থাকবে কোনো জায়গায় দূর, অভাব অর্থে এই দুটি অব্যয় পদ আমরা দেখতে পাবো সমস্ত পদে। তো যাই হোক, প্রথম উদাহরণটি দেখো, বিঘ্নাস্তীয় অভাবহ নির্বিঘ্নম, নির এখানে নির্বিঘ্নম, বিঘ্নাস্তীয় অভাবহ নির্বিঘ্নম। এবার এই নির্বিঘ্নম, তাহলে আমি একটু আগে বলেছি যে নির এবং দূর দেখলেই তোমাদের বুঝে নিতে হবে, সমস্ত পদে যদি তোমরা দেখতে পাও যে নির আছে অথবা দূর আছে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে এই অব্যয়ভাব সমাস হয়েছে অভাব অর্থে, অর্থাৎ অব্যয়ভাব অর্থে এই অব্যয়ভাব সমাসটি, অভাব অর্থে এই অব্যয়ভাব সমাসটি হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের ব্যাস বাক্যটি তৈরি করতে হবে এইভাবে, প্রত্যেকটাতে অভাবহ 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 এই পদ ব্যবহার করতে হবে সমাস ব্যাস বাক্য তৈরি করার সময়। ঠিক আছে, অর্থাৎ নির্বিঘ্নম মানে বিঘ্নের অভাব, যেখানে বিঘ্ন নেই, বিঘ্নের অভাব, তাহলে কিভাবে তৈরি করতে হবে, ওই একই রকম ভাবে বিঘ্ন শব্দটিতে এই ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে এইভাবে বাক্যটি তৈরি করতে হবে, ব্যাস বাক্যটি বিঘ্নস্য অভাব অভাবহ,
বিঘ্নস্য অভাবঃ নির্বিঘ্নম। ঠিক আছে, এখানেও নির্জনম, এখানেও নির দেখতে পাচ্ছ, তাহলে নির অর্থাৎ সমস্ত পদে তোমরা নির বা দূর দেখতে পেলেই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যেটা অভাব অর্থে এই অবয়ভাব সমাস হয়েছে, তখন ব্যাস বাক্য কিন্তু এইভাবে তৈরি করতে হবে। তাহলে নির্জনমের ব্যাস বাক্যটি কি হবে? জনানাম অভাবঃ। ঠিক আছে, এখানে আবার দেখো এই জনম, এই জন মূল শব্দ জন মানে মানুষ, এখানে আবার বহুবচন এই পদটিতে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা একবচনও প্রয়োগ করতে পারি, আবার যেমন এই নির্বিঘ্নমের বিঘ্নতে একবচন প্রয়োগ করা হয়েছে, ষষ্ঠী বিভক্তির একবচন। আবার নির্জনমের জন এই পদটিতে ষষ্ঠী বিভক্তির বহুবচন প্রয়োগ করা হয়েছে। তো আমরা একবচন চাইলেও প্রয়োগ করতে পারতাম। ঠিক আছে, তো এখানে বহুবচন প্রয়োগ করেছি, অর্থাৎ বহুবচন প্রয়োগ করলেও হবে, আবার একবচন প্রয়োগ করলেও কিন্তু হবে, ষষ্ঠী বিভক্তির একবচন অথবা বহুবচন। তাহলে নির্জনম জনানাম অভাবঃ, মানুষের অভাব যেই জায়গায় সেটাই হচ্ছে নির্জন, নির্জনম জনানাম অভাবঃ নির্জনম। ঠিক আছে, এখানে আরেকবার বলে রাখছি, এর আগেও বলেছি, ময়সন্ত হয়েছে তার কারণটা হচ্ছে পরে স্বরবর্ণ রয়েছে। ব্যঞ্জন থাকলে অনুস্বার হয়, স্বরবর্ণ থাকলে ময়সন্ত হয়। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস খেয়াল করতে হবে, সবসময় মনে রাখবে। এরপরে উদাহরণটি দেখো, নির্মক্ষিকম মানে মক্ষিকা মানে হচ্ছে মাছি, মৌমাছি বা মাছি, মাছির অভাব। এখানেও নির আছে, তার মানে অভাব অর্থে, তাহলে মাছির অভাব। তাহলে ব্যাস বাক্যটি কিভাবে তৈরি করতে হবে? মক্ষিকানাম অভাবঃ, মক্ষিকানাম অভাবঃ নির্মক্ষিকম। এখানেও মক্ষিকা আকারান্ত শব্দ, মক্ষিকা আকারান্ত শব্দ, অর্থাৎ লতা শব্দের মতো, লতা শব্দের ষষ্ঠী বিভক্তির বহুবচনে লতা নাম মক্ষিকা নাম, মক্ষিকা নাম অভাবঃ নির্মক্ষিকম। এখানে ময়সন্ত কারণ স্বরবর্ণ রয়েছে। পরের উদাহরণটি দেখো, দুর্ভিক্ষাম। এবার আমরা এই সমস্ত পাঠটি দেখতে পাচ্ছি দূর, তাহলে অভাবার্থে, কারণ আমাদের মনে রাখতে হবে নির অথবা দূর এই অব্যয় মানে এই পদগুলো এই অব্যয় পদ হিসাবে দেখতে পারবো আমরা, মানে যে অভাবার্থে যখনই আমরা নির অথবা দূর দেখব তখনই সেই অবয়ব সমাস অভাবার্থে হয়েছে, এটা বুঝে নিতে হবে। তো দূর দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ব্যাস বাক্যটা এইভাবে তৈরি করতে হবে। দুর্ভিক্ষাম মানে ভিক্ষার অভাব, বুঝে নিতে হবে যেটা দুর্ভিক্ষাম অভাব অর্থে অবয়ব সমাস হয়েছে। দুর্ভিক্ষাম, ভিক্ষম মানে হচ্ছে ভিক্ষা, মূল শব্দ ভিক্ষা, বাংলাতে আমরা ভিক্ষা উচ্চারণ করি, ভিক্ষা সংস্কৃত উচ্চারণ। তাহলে ভিক্ষার অভাব, ঠিক কিনা? তাহলে ভিক্ষায়াহা অভাবঃ। এখানে আবার ভিক্ষা আকারান্ত শব্দ, লতা শব্দের মতো লতা শব্দের ষষ্ঠীর একবচন প্রয়োগ করা হয়েছে, ষষ্ঠী বিভক্তির একবচন প্রয়োগ করে হয়েছে লতায়াহা ভিক্ষায়াহা, ভিক্ষায়াহা অভাবঃ দুর্ভিক্ষাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের ব্যাস বাক্য সমস্ত পদ দেখে, অবয়ব সমাসের সমস্ত পদটি দেখে, অর্থাৎ সমস্ত পদগুলি দেখে, এখানে নির বা দূর থাকলে তোমরা পূর্বপদে নির বা দূর থাকলেই তোমরা বুঝে নেবে যে এটা অভাব অর্থে অবয়ব সমাস হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের ব্যাস বাক্যগুলো কিন্তু এইভাবে তৈরি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অভাব অর্থে অবয়ব সমাস। এবার আমরা পশ্চাৎ অর্থে অবয়ব সমাসের উদাহরণগুলো দেখে নেব। দেখো, পশ্চাৎ অর্থে, পশ্চাৎ মানে পেছন অর্থে, পশ্চাৎ অর্থে অবয়ব সমাস। তোমরা মনে রাখবে যে পশ্চাৎ অর্থে অবয়ব সমাসের সমস্ত পদে অনু থাকবে। ঠিক আছে, অর্থাৎ অনু থাকলেই তোমরা বুঝে নেবে যে এই অবয়ব সমাস পশ্চাৎ অর্থে হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের ব্যাস বাক্যগুলোকে এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ব্যাস বাক্যে কিন্তু ব্যাস বাক্য তৈরি করার সময় ব্যাস বাক্যে পশ্চাৎ এই পদটির প্রয়োগ করতে হবে। যেমন অনুরথম মানে রথের পশ্চাৎ বা রথের পেছনে। তাহলে ব্যাস বাক্যটি কি হলো? রথস্য, রথ ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে, ষষ্ঠী বিভক্তির একবচন প্রয়োগ করে হলো রথস্য, আর পশ্চাৎ এই পদটি ব্যবহার করতে হবে। তাহলে পুরো ব্যাস বাক্যটি হলো রথস্য পশ্চাৎ অনুরথম। একই রকম ভাবে পরের উদাহরণগুলোতেও দেখো, অনুগৃহম মানে গৃহের পশ্চাৎ, গৃহস্থ পশ্চাৎ। 3 নম্বর উদাহরণটি দেখো একই রকম, অনুবিষ্ণু মানে বিষ্ণুর পশ্চাৎ। তাহলে ব্যাস বাক্যটি হলো বিষ্ণুহ পশ্চাৎ। বিষ্ণু শব্দ উকারান্ত সাধু শব্দের মতো, সাধু শব্দের ষষ্ঠীর একবচনে সাধুহ বিষ্ণুহ, বিষ্ণুহ পশ্চাৎ অনু বিষ্ণু। ঠিক আছে, এইভাবে তোমাদের সমস্ত পদ দেখে কিন্তু বুঝে নিতে হবে যে এটি কোন অর্থে অবয়ব সমাস, সেই অনুসারে কিন্তু তোমাদের ব্যাস বাক্য তৈরি করতে হবে। এবার আমরা বিপসা অর্থে অবয়ব সমাসের উদাহরণগুলো দেখে নেব। বিপসা অর্থ, বিপসা মানে দুবার বলা। দুবার বলা মানে যেরকম ধরে নাও যে দিনে দিনে তুমি মোটা হচ্ছ, এই যে আমরা বলছি দিনে দিনে দুবার প্রয়োগ করলাম, এটা হচ্ছে বিপসা অর্থ।
প্রতি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করো। বাড়ি বাড়ি গিয়ে, এই যে বাড়ি বাড়ি, এই দুবার, এই বাড়ি বাড়ি দুবার প্রয়োগ করলাম, এই বাড়ি শব্দটা দুবার প্রয়োগ হলো বাক্যটিতে, এটা হচ্ছে বিপসা অর্থ। ঠিক আছে, তো এরকমই বিপসা অর্থে অবয়ব সমাস হয়, এবং সেই বিপসা অর্থে যে অবয়ব সমাস তার সমস্ত পদে কিন্তু প্রতি থাকবে। অর্থাৎ তোমরা প্রতি দেখেই, অর্থাৎ সমস্ত পদে তোমরা প্রতি দেখলেই বুঝে নেবে যে এটা এই অবয়ব সমাস বিপসা অর্থে হয়েছে। তখন তোমাদের ব্যাস বাক্যগুলোকে এইভাবে তৈরি করতে হবে। প্রথম উদাহরণটি দেখো, প্রতিদিনম। প্রতিদিনম ব্যাস বাক্যটি হলো দিনম দিনম, অর্থাৎ পরবর্তীকে দুবার প্রয়োগ করবে। প্রতিদিনমের পরবর্তী দিনম, দিন, তাহলে দিনম দিনম। দ্বিতীয় উদাহরণটি প্রতিবনম। বনম বনম, দুবার প্রয়োগ করতে হচ্ছে। প্রত্যহম। প্রত্যহম অর্থাৎ প্রতিদিন, এটার মানেটাও একই, প্রতিদিনম প্রত্যহম, একই অর্থ। এবার এখানে মূল শব্দটি তোমাকে চিনতে হবে, বুঝতে হবে। মূল শব্দটি হচ্ছে অহন। তাহলে ব্যাস বাক্যে এই অহন শব্দটি প্রয়োগ করা হলো দুবার। অহন শব্দের সপ্তমী বিভক্তি প্রয়োগ করে ব্যাস বাক্যটিকে তৈরি করা হলো এইভাবে, অহনি অহনি। অহন শব্দের সপ্তমী একবচনে অহনি আছে, তাহলে দুবার প্রয়োগ করা হলো। যেহেতু ব্যবসা অর্থে ওই অব্যয়ভাব সমাস হচ্ছে, এই কারণে ব্যাস বাক্যটি এইভাবে তৈরি করা হলো, অহনি অহনি প্রত্যহম। ঠিক আছে, এবার লাস্ট শেষ উদাহরণটি দেখো, প্রতি দিশম। প্রতি দিশম মানে দিকে দিকে। তাহলে আমাদের পরবর্তী হলো দিশ। তাহলে দিশ শব্দে সপ্তমীর একবচনে দিশি আছে, দিশ শব্দে সপ্তমীর একবচনে দিশি আছে, এটাকে দুবার প্রয়োগ করো ব্যাস বাক্যে, দিশি দিশি, দিকে দিকে, দিশি দিশি প্রতি দিশম। তাহলে সমস্ত পদে যদি প্রতি দেখো, তাহলে তোমাদের বুঝে নিতে হবে এই অব্যয়ভাব সমাস বিপসা অর্থে হয়েছে। তখন তোমরা ব্যাস বাক্যগুলো কিন্তু এইভাবে তৈরি করবে, অর্থাৎ পরবর্তীকে দুবার তোমরা ব্যাস বাক্যে প্রয়োগ করে এইভাবে ব্যাস বাক্যগুলো তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমাদের বিপসা অর্থে অব্যয়ভাব সমাস। এবার আমরা অনতিক্রম্য অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণগুলো দেখে নেব। অনতিক্রম্য মানে অতিক্রম না করে, অনতিক্রম্য। এই অর্থে যেই অব্যয়ভাব সমাস, সেই অব্যয়ভাব সমাসের সমস্ত পদে তোমরা যথা দেখতে পাবে। অর্থাৎ অব্যয়ভাব সমাসের সমস্ত পদে তোমরা যথা দেখতে পেলে তোমরা বুঝে নেবে সেই অব্যয়ভাব সমাসটি অনতিক্রম্য অর্থে হয়েছে, সেই অব্যয়ভাব সমাসটি অনতিক্রম্য অর্থে হয়েছে। তখন তোমাদের ব্যাস বাক্যটিকে এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ ব্যাস বাক্যে তোমাদের ক্রম্য এই পদটি তোমাদের প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে ব্যাস বাক্যটিকে তৈরি করতে হবে। যেমন প্রথম উদাহরণটি দেখো, যথা শক্তি। তাহলে শক্তিকে অতিক্রম না করে, অর্থাৎ শক্তিকে, অর্থাৎ শক্তি এই পদটি পরবর্তী যে শক্তি রয়েছে, এই শক্তিতে দ্বিতীয় বিভক্তির ব্যাস বাক্যে আমাদের দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে এই শক্তি পদটিতে। তাহলে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করলে হবে শক্তিম। দ্বিতীয় বিভক্তির একবচনে শক্তিম, শক্তি মতি শব্দের মতো, মতি শব্দের তোমরা ইলেভেনে পড়েছিলে, মতি শব্দের দ্বিতীয় বিভক্তির একবচনে মতিম রয়েছে, শক্তিম হলো মতি শব্দের মতো, যেহেতু শক্তিম হলো। যাই হোক, শক্তিম অনতিক্রম্য, অনতিক্রম্য পদটি ব্যবহার করতে হবে, অনতিক্রম্য। ঠিক আছে, শক্তিকে অতিক্রম না করে, অনতিক্রম্য। শক্তিম অনতিক্রম্য যথা শক্তি। যথা সাধ্যম। তাহলে যেহেতু যথা আছে, তাহলে তোমরা বুঝে নিতে পারছো যে এই অব্যয়ভাব সমাসটি অনতিক্রম্য অর্থ হয়েছে। তাহলে তোমাদের ব্যাস বাক্য তখন এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ যথা সাধ্যম মানে সাধ্যম অনতিক্রম্য, সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যম অনতিক্রম্য যথা সাধ্যম। যথা কালম। তাহলে যথা, এখানে যথা রয়েছে, তাহলে আমাদের ব্যাস বাক্য তৈরি করতে হবে, অনতিক্রম্য পদটি থাকবেই এবং কাল এই পদটিতে শব্দটিতে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে, কালম। কালম অনতিক্রম্য যথা কালম। তাহলে সমস্ত পদটি দেখে, অর্থাৎ সমস্ত পদে যদি যথা থাকে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে এই অব্যয়ভাব সমাসটি অনতিক্রম্য অর্থে হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের ব্যাস বাক্যগুলোকে তখন এইভাবে তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, এই পর্বে আমরা অব্যয়ভাব সমাস আলোচনার মাধ্যমে এখানেই সমাসের পর্ব আমরা শেষ করছি। পরের পর্বে আমি কি নিয়ে আলোচনা শুরু করব, তোমাদের মধ্য থেকে তোমরা বলবে, সেই অনুসারে আমি পরের পর্বগুলো তৈরি করা শুরু করব। আর তোমাদের আজকের পর্ব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর সাবস্ক্রাইব, যারা তোমরা যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে অবশ্যই অল বাটনে ক্লিক করবে।
তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।